তাদের পর্যায়ে সংসদ নির্বাচন করে, তাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল। এভাবেই ঘুর পথে ভারতের সাহায্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়। এরশাদ হচ্ছে ভারতের 1 নম্বর পুতুল, আর 2 নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা। পুরা ক্ষমতা সরকারি দল ভারতের, বিরোধী দল ভারতের। এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা। এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না, আপনাকে সেটার নিশ্চয়তা দিতে পারে যে প্রেসিডেন্ট আপনাকে শপথ দিছে যে পদে বহাল থাকলে সে তো আপনার নিয়োগও বাতিল করতে পারে না। তাকে পদে বহাল রাখা মানে হলো আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা। সুপ্পুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না। আপনাদের এই বুদ্ধি কেউ দেয় না। আপনাদের সবাই বলে সংবিধান মেনে চলতে হবে, সংবিধান আমাদেরকে ধরিচ্ছি দাঁড়ান স্যার, ধরিচ্ছি স্যার, একটু সময় দিচ্ছি কিন্তু ধরবো স্যার। কারা কারাই সংবিধান ওলা সেটা ধরবো। এটা ছাড়াও আমি তোমার সংখ্যার সাথে লক্ষ্য করতেছি যে 1 বৈশাখের কালো ছায়া আপনার এবং আপনার সরকারের উপরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আপনার উপরে চাপাই দেওয়া হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা, যাদের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নাই, কোনো ন্যূনতম কোনো সম্পর্ক। আমরা বুঝতে অক্ষম। 1-11-3 কুশীল জায়গা পাইছিল প্রথমেই আপনার উপদেষ্টা পরিষদে, আবার আরো 2 জনকে নিলেন, আলী ইমাম মজুমদার আর জাহাঙ্গীর আলম। 2 জনই তো 111-এর লোক। আর 6 জন কবি ওটা আবার প্রথম আলো, আর প্রথম আলোর তো আবার 111। সব প্রথম আলো 111 মিলে আপনার ক্যাবিনেট হয়েছে। মানে আপনার ক্যাবিনেটে সিঙ্গেল মেজরিটি গ্রুপ হচ্ছে 111। শুনতে পাচ্ছি যে বিপ্লবের সহযোগী কোনো প্রখ্যাত ব্যক্তিকে আপনার সাথে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু জানি স্যার যে কারা এসব করতেছে এবং কেন করতেছে। একটা জিনিস দেখাই স্যার, আপনার উপদেষ্টা হাসান আরিফের পোলা হাসনাত আব্দুল্লাহর ছেলেকে নিজে গার্ড দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে, পোড়া বাড়িতে দেখাইতে। মালপত্তি ভালোই নিচ্ছে মাশাআল্লাহ। পোড়াগুলো না ইনকাম ছিল না, এখন আওয়ামী লীগ ভাড়া দিয়া কিছু কামাবে তার পোলা। আমি বাধা দেওয়ারকে আপনার উপদেষ্টারা বলে আমি নাকি উগ্র হটকারী আনম্যানেজেবল। কি স্যার বলে না? বলে তো। তো আমরা শান্তশিষ্ট, লেজবিশিষ্ট, লেজের আগে অবশিষ্ট সুশীলপদ উপদেষ্টাগুলোর কাজ কাম দেখেন স্যার, দেখছেন তো? বদনাম করলে ওদের হবে না, বদনাম হবে স্যার আপনার। আপনার একটা গল্প বলি স্যার, আপনার গল্প তো মানে আপনি পছন্দ হবে। ওই গাই গরু বাছুর মারা গেলে খালি লাথি দেয়, ওই গাই গরুর দুধ শুকে যায়। তো তখন বলা করে কি আপনি জানেন এটা স্যার, অনেকে হয়তো জানে না, আমার ক্ষুদ্র ঠান্ডা ভগিনী জানে না। গলা বাছুরের চামড়া ছাড়ায় ওর মধ্যে খরা খুশি ঢুকায়, ঠেকছে ঢুকা গরু মনে করে যে তার বাছুর লাইসে আছে, তখন সে লাথি দেয় না, দুধ দেয়। হাঙ্গেরের শত শহীদের রক্তে কেনা বিপ্লবের বাছুর কি মরে গেছে স্যার? হ্যাঁ, তাই ভিতরে ঠেসে 111 ঢুকাইতেছেন আপনি, একটার পর একটা ঢুকাইতেছেন। আপনারা মানা করেছি তারপরে ঢুকাইতেছেন। আপনারা স্যার 2 জনের নাম দিছিলাম স্যার, আপনি জানেন যে এনাদেরকে উপদেষ্টা করেন, করলে ভালো হবে, বিপ্লবের ভালো হবে, দেশের ভালো হবে। আপনি তো কথাটা রাখলেন না স্যার। যাই হোক, আমি কোন সবার আমল নামা এক করে খুঁয়ে দিতে পারি যাদেরকে উপদেষ্টা বানাইছেন, কমু কিন্তু আজকে করলাম না, কিন্তু পরে কমু। ইন্ডিয়া গুলো ভালো করে জানে যে 1981 সালের মতো এইবারও আওয়ামী লীগকে সোজা পথে ক্ষমতায় আনা সম্ভব না। তাই তাদের কাছে বাংলাদেশকে পদতলে রাখার একমাত্র উপায় হচ্ছে এরশাদের মতো ঘুর পথে ক্ষমতায় আসা। এটাই তারা করছে। এই জন্যই আপনার ক্যাবিনেটে সব 111-এর লোকজন ঘুর পথে। এই মুহূর্তে এই ধরনের একটা সম্ভাবনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনার সরকার অচিরেই বড় ধরনের বিপদে পড়বে। ঢাকায় নিযুক্ত আমেরিকান প্রাক্তন উপরাষ্ট্রদূত বাংলাদেশ প্রেমিক কিন্তু জন ড্যানিলোভিচ, আপনি চেনেন ভালো করে, এমনি বলেনি যে আরবির উপর কর্তৃত্ব স্থাপন এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ। এই কাজটা করেন। ইতিহাসের 3য় ঘটনাটা বলি স্যার। 1996 নির্বাচনের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। উনি ছিলেন বিএনপি দ্বারা নির্বাচিত এবং একটা মহল থেকে তাকে সরাই দেওয়ার গুঞ্জন ওঠে। সেই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল নাসিম সেনা অভ্যুত্থান করার চেষ্টা করে। একটা সময় প্রেসিডেন্ট বিশ্বাস তাৎক্ষণিকভাবে তাকে পদচ্যুত করেন। খুব ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু প্রেসিডেন্ট বিশ্বাস, বড় সড়ো না, লম্বা চড়া না, আমার মতো ছোটখাটো মানুষ, কিন্তু সাহসী ছিলেন। এই সাহসী কাজের জন্য প্রেসিডেন্ট বিশ্বাসের কিছু হয়েছিল? কিছু হয় নাই। কেউ তার কেশাগ্র স্পর্শ করতে সাহস করে নাই। আপনাকে এই ঘটনা স্মরণ করে দেওয়া প্রয়োজন মনে করতেছি। আপনি বুঝেন আমি কেন এটা বললাম আর কি। এই যে শিক্ষার্থীদের যে বিপ্লব, যে বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন বা সর্বশেষ যে বিজয়, এই বিজয় লাভের পিছনে যে কয়েকজন মানুষের
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তার মধ্যে এই পিনাকি ভট্টাচার্য অন্যতম। তিনি শুরু থেকে শুধু এই আন্দোলন নয়, দীর্ঘ আমরা জানেন যে তিনি যে নির্বাসিত হয়েছেন দেশ থেকে, তাকে একরকম মামলা হামলা করে বিতাড়িতই করা হয়েছে বলা চলে। তো তিনি গোপনে যেভাবেই হোক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তো সেই জায়গা থেকে সেদিন থেকে তিনি এই আপনারা জানেন যে সরকার ছিল আওয়ামী লীগের 16 বছরের সরকার, সেই সরকারের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। ভারতীয় পণ্য বর্জনের একটা ডাক দিয়েছিলেন তিনি, সেটাও সফল হয়েছে। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন, সেটাও সফল অনেকাংশে। তো আপনারা জানেন এই ব্যক্তিটি পিনাকি ভট্টাচার্য দেশের জন্য যা করেছেন তার অবদান কখনোই ছোট করে দেখা যাবে না। তো সেই ব্যক্তিটির পরামর্শ নেওয়া হয় না শিক্ষার্থীরা আসলে সমন্বয়করা কার ফাঁদে পা দিয়েছে বা কার ফাঁদে পা দিয়ে তারা একের পর এক ভুল সিদ্ধান্তের সম্মুখীন হচ্ছে। বিপ্লব কি শুরুতেই মাঠে মারা যাবে, এমনটি তিনি বলছিলেন।